দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং গিয়ে আপনারা চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেসে আপনাদের ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস ঠিকানাটি হলো mushfikurfarhansfans111@gmail.com, এই ঠিকানায়। সো আপনি যে কোনোভাবে চাইলেই আপনার ঘটনাটি পাঠাতে পারবেন, আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সো চলুন আমরা গিয়ে আজকে আমাদের প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নামটি গিয়ে তামান্না ইসলাম। সো নিজেও লিখেছেন, আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে, নাম তার কালডাঙ্গি। আমার বড় মামা সেখানে একটি পুরনো জমিদার বাড়ি আমলের কাচারি বাড়িতে একা থাকতেন। মামা পেশায় ছিলেন কলেজের অধ্যাপক, তাই ভূত প্রেত এসব একদমই বিশ্বাস করতেন না। একবার পুজোর ছুটিতে আমি আর আমার খুড়তুতো ভাই অবিক মামার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। স্টেশনে নামার পর যখন আমার গরুর গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছিলাম, চালক বুড়ো লোকটা আমাদের বারবার সতর্ক করছিল, দাদাবাবু, কালডাঙ্গির ওই কাচারি বাড়িতে রাত 10টার পর উঠোনে পা দেবেন না। ওই বাড়ির উত্তর দিকের ঘরে একটা পুরনো আয়না আছে, ওটায় ভুল করেও তাকাবেন না। অবিক হেসেই অস্থির। সে বলল, কেন দাদু, আয়নায় তাকালে কি মেকআপ নষ্ট হয়ে যাবে? লোকটা কোনো উত্তর দিল না, শুধু বড় বড় চোখ করে আমাদের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বাড়িতে পৌঁছানোর পর প্রথম 2 দিন বেশ আনন্দেই কাটলো। তৃতীয় দিন মামা হঠাৎই পাশের গ্রামে একটা কাজে গেলেন, ফিরতে রাত হবে বলে জানিয়ে দিলেন। বাড়িতে আমরা দুজন আর পুরনো পরিচারক হরিদা। রাত তখন প্রায় 11:30। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সাথে বিদ্যুতের চমক। আমরা ওপরতলার একটা ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ নিচতলা থেকে হরিদার একটা বিকট চিৎকার শোনা গেল। আমরা দৌড়ে নিচে নামলাম, কিন্তু কোথাও হরিদা নেই। রান্নাঘর খোলা, খাবারগুলো মেঝের ওপর ছড়ানো, কিন্তু হরিদা যেন বোঝো বাড়ির মতো উদা হয়ে গেছে। সারা বাড়ি খুঁজে হরিদার দেখা না পেয়ে আমরা একটু ঘাবড়ে গেলাম। হঠাৎ অবিকের নজর গেল উত্তর দিকে সেই বন্ধ ঘরটার দিকে। ঘরের দরজাটা অল্প ফাঁক হয়ে আছে, আর ভেতর থেকে একটা ধুনোর গন্ধ আর চাপা কান্নার আওয়াজ আসছে। আমরা ভেতরে ঢুকলাম। ঘরটা ধুলোয় ভর্তি, আসবাবপত্র সব পুরনো কাপড় দিয়ে ঢাকা। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই অতিকায় আবলুস কাঠের ফ্রেমের আয়না। আয়নাটা অদ্ভুতভাবে চকচক করছিল, যেন তাতে নিজস্ব কোনো আলো আছে। অবিক কৌতূহলী হয়ে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। আমি নিষেধ করার আগেই সে চিৎকার করে উঠল, অর্ক, দেখ, আয়নায় আমার পিছনে কে দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আয়নায় দেখলাম অবিকের পিছনে একটা বিশাল লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তার মুখটা বিভৎস, চামড়া ঝুলে পড়েছে, আর চোখ দুটো দিয়ে আগুনের মতো লাল আভা বেরোচ্ছে। কিন্তু বাস্তবে আমাদের পেছনে কেউ নেই। হঠাৎ আয়নাটা কাঁপতে শুরু করলো। আয়নার ভেতর থেকে একটা লম্বা কালো হাত বেরিয়ে এসে অবিকের গলা টিপে ধরলো। অবিক শ্বাস নিতে পারছিল না, ওর মুখটা নীল হয়ে যাচ্ছিল। আমি মরিয়া হয়ে ঘরের কোণে থাকা একটা ভারী পিতলের ফুলদানি দিয়ে আয়নাটাতে সজোরে আঘাত করলাম। ঝনঝন করে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু ধপ করে ঘরের সব আলো নিভে গেল। ঘোর অন্ধকার মনে হলো। হাজার হাজার মানুষের আর্তনাদ আমাদের ঘিরে ধরেছে। সকালবেলা মামা ফিরে এসে আমাদের বসার ঘরে সংজ্ঞাহীন অবস্থায় পেলেন। হরিদা পরদিন দুপুরবেলা গ্রামের পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে নাকি কিছুই মনে করতে পারছে না। মামা পরে জানিয়েছিলেন ওই আয়নাটি ছিল এক তান্ত্রিকের, যে মানুষের রক্ত দিয়ে আয়নাটিকে জাগিয়ে তুলেছিল, যাতে সেটি তার সম্পত্তি পাহারা দেয়। আয়নাটি ভেঙে যাওয়ার পর থেকেই নাকি বাড়িতে আর কোনো উপদ্রব হয়নি। কিন্তু আজও মাঝরাতে আমি যখন আয়নার সামনে দাঁড়াই, মনে হয় আমার কাঁধের ওপর দিয়ে অন্য কারো একটা ছায়া আমাকে দেখছে। এটাই ছিল ভাই আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং গিয়ে আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। সো চলুন
আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডি নামটি হচ্ছে নুরুল ইসলাম। সো নিজেও লিখেছেন, আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি সুন্দরবন এলাকার। সুন্দরবনের মানুষজন এমনিতে খুব সাহসী, কিন্তু পাথর প্রতিমা ব্লকের একদম শেষ প্রান্তে একটা ছোট চর আছে, যেটাকে স্থানীয়রা বলে অলক্ষীর চর। লোকে বলে ওখানে কোনো মানুষ রাত কাটালে সে আর রক্ত মাংসের মানুষ হয়ে ফিরে আসে না। আমার বন্ধু অনিমেষ, যে পেশায় একজন বন্যপ্রাণী আলোকচিত্র অর্থাৎ ওয়াইল্ড ফাইল্ড ফটোগ্রাফার, সে জেদ ধরলো ওই চরে গিয়ে রাত কাটাবে বাঘের ছবি তোলার জন্য। আমি আর আমাদের গাইড রতন কাকা অনিমেষের সাথে গেলাম। আমরা যখন ট্রলারে করে চরের কাছাকাছি পৌঁছালাম, সূর্য তখন ডুবছে। আকাশের রংটা হঠাৎই টকটকে লাল হয়ে গেল, যেন আকাশ দিয়ে রক্ত ঝরছে। রতন কাকা বারবার কপালে হাত ঠেকিয়ে বনবিবির নাম জপছিলেন। তিনি ফিসফিসে বললেন, দাদাবু, এ চরে ভাগ নেই, যা আছে তা বাঘের চেয়েও ভয়ঙ্কর। রাতে কোনো আওয়াজ শুনলে তাঁবুর বাইরে পা দেবেন না। অনিমেষ হাসলো, ওর দামি ক্যানন ক্যামেরাটা রেডি করতে করতে বলল, কাকা ভয় পাবেন না, আমরা আধুনিক যুগের মানুষ। রাত তখন 12:15। আমরা চরের মাঝখানে একটা বড় বটগাছের নিচে তাঁবু খাটিয়েছি। চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ। সুন্দরবনে রাতের সাধারণ ঝিঝি পোকা বা পাখির ডাক শোনা যায়, কিন্তু এখানে যেন মৃত্যুপুরীর নীরবতা। হঠাৎ একটা বিশ্রী গন্ধ নাকি এলো, পচা মাংস আর পুরনো রক্তের গন্ধ। অনিমেষ তাঁবুর চেনটা একটু খুলে বাইরের লেন্স তাক করলো। অর্ক দেখ, ওই জোপের আলে কিছু একটা নড়ছে। আমি টর্চ মারতে গেলাম, কিন্তু রতন কাকা আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। তার সারা শরীর কাঁপছে, তিনি ইশারায় মানা করলেন। হঠাৎ বনের ভেতর থেকে একটা অদ্ভুত গান ভেসে আসতে লাগলো। কোনো মানুষের গলা নয়, যেন কয়েকশো মৃত মানুষ একসাথে গঙ্গাচ্ছে। অনিমেষ জানলার ফাঁক দিয়ে ছবি তুলতে লাগলো। হঠাৎ ফ্ল্যাশটা জ্বলে উঠলো। ক্লিক! ফ্ল্যাশের আলোয় যা দেখলাম তাতে আমাদের কলিজা শুকিয়ে গেল। তাঁবু থেকে মাত্র 10 হাত দূরে একটা অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে। তার উচ্চতা প্রায় 7 ফুট। শরীরটা লোমে ঢাকা নয়, বরং খসে পড়া চামড়ায় ভর্তি। আর তার মাথাটা মানুষের মতো নয়, বরং একটা উল্টানো খুলির মতো, যেখান থেকে অনবরত রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। প্রাণীটা ফ্ল্যাশের আলোয় বিরক্ত হয়ে এক বিকট চিৎকার দিল। সেই শব্দে আমাদের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। অনিমেষ ভয়ে পিছিয়ে এলো, কিন্তু তখনই আমরা খেয়াল করলাম তাঁবুর কাপড়ের ওপর দিয়ে বাইরে থেকে কয়েকটা লম্বা কালো নখ ভেতরে ঢোকার চেষ্টা করছে। নখগুলো তলোয়ারের মতো ধারালো। রতন কাকা পকেট থেকে এক মুঠো লাল সিঁদুর আর জঙ্গলি শিকড় বের করে মন্ত্র পড়ে তাঁবুর দরজায় ছড়িয়ে দিলেন। অদ্ভুতভাবে সেই নখগুলো তৎক্ষণাৎ গুটিয়ে গেল। বাইরে থেকে একটা ভারী গলার স্বর শোনা গেল, তোর সঙ্গীকে দিয়ে দে, অনেক বছর মানুষের রক্তের স্বাদ পায়নি। আমরা তিনজন পিটাপিটি হয়ে বসে রইলাম। অনিমেষ কাঁদতে শুরু করেছে। সারা রাত বাইরে থেকে তাঁবুর গায়ে আঁচড় কাটার শব্দ আর সেই পচা গন্ধটা আমাদের শ্বাসরোধ করে দিচ্ছিল। ভোর 5টার দিকে যখন রোদের আভা ফুটে উঠল, বাইরের সব শব্দ থেমে গেল। আমরা ভয়ে ভয়ে বাইরে বেরোলাম। দেখলাম তাঁবুর চারপাশে মাটির গভীর নখের আঁচড়ে ক্ষত বিক্ষত, আর সেই বড় বট গাছটার ডালে ঝুলে আছে কয়েকটা পশুর কঙ্কাল, যেগুলো কাল রাতেও সেখানে ছিল না। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, অনিমেষ যখন তার ক্যামেরার মেমোরি কার্ড চেক করলো, দেখলো কাল রাতে তোলা সেই ছবিগুলো সব ডিলিট হয়ে গেছে। শুধু একটা ছবি বাকি ছিল। তাতে দেখা যাচ্ছে একটি ছায়া, যা দেখতে হুবহু অনিমেষের মতো, কিন্তু তার চোখগুলো কুচকুচে কালো আর মুখে শয়তানি হাসি। আমরা আর এক মুহূর্ত দেরি না করে ট্রলার নিয়ে পালিয়ে এলাম। অনিমেষ এরপর থেকে আর কোনোদিন জঙ্গলে ক্যামেরা নিয়ে যায়নি। আজও সে অন্ধকারে একা থাকতে পারে না, কারণ সে বলে সে ছায়াটি নাকি এখনও তার পিছু ছাড়েনি। এটাই ছিল ভাই আমার ঘটনা। ওকে, আমরা শুনলাম আমাদের দ্বিতীয় ঘটনাটি এবং আমরা যাব আমাদের তৃতীয় ঘটনায়। তার আগে আপনাদেরকে একটু বলে রাখতে চাই, আপনাদেরকে হচ্ছে গিয়ে যদি না বলি তাহলে তো আপনারা শেয়ার করবেন না, আর যদি শেয়ার না করেন তাহলে আমাদের এই ছোট্ট ভয়ের জগৎ ফ্যামিলিটা বড় হবে না। সো আমাদের এই ছোট্ট ভয়ের জগৎ ফ্যামিলিটাকে বড় করার জন্য আপনাদের সাপোর্ট দরকার আমার। সো আপনারা হচ্ছে গিয়ে আমাদের এই শোটা আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন,
এবং ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। আর যদি হচ্ছে কি আপনি চান আমাদের ভয়ের জগতের একজন সদস্য হয়ে যেতে, তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন। সো চলুন আমরা হচ্ছে কি আমাদের পরবর্তী ঘটনায় যাই। তো পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম সুজন খান। সো নিজে বলে লিখেছেন, আমি ওটি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল জলপাইগুড়ি ডুয়ার্সের এক কোণে অবস্থিত শালবনী চা বাগানে। সেখানে পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক বিশাল বাংলো। নাম তার ব্ল্যাকউড ম্যানর, স্থানীয়রা যাকে বলে নীলকুঠি। আমার বড় ভাই অয়ন সেখানে ম্যানেজার হয়ে যোগ দিল। নতুন চাকরি, বড় বাংলো, তাই আমাকেও ডেকে নিল কয়েকদিন থাকার জন্য। বাংলোটা বিশাল, পাথরের দেয়াল, উঁচু সিলিং আর চারদিকে পাইন গাছের মেলা। বাংলোর কেয়ারটেকার ছিল এক বৃদ্ধ নেপালি দাদু, নাম শেরপা কাকা। তিনি আমাদের ঘর দেখিয়ে দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বললেন, বাবুরা রাত 12টার পর মাঝখানের হলঘরে যাবেন না, আর যদি পিয়ানোর শব্দ শোনেন তবে কান চেপে শুয়ে থাকবেন। অয়ন হেসেই উড়িয়ে দিল, সে যুক্তিবাদী মানুষ। কিন্তু আমার মনের ভেতর একটা খটকা রয়ে গেল। প্রথম 2 রাত শান্তিতেই কাটলো। তৃতীয় রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পাহাড়ে বৃষ্টি মানেই এক অদ্ভুত নির্জনতা। রাত তখন প্রায় 1:15। হঠাৎ নিচতলার হলঘর থেকে একটা মৃদু সুর ভেসে এলো। কেউ যেন খুব দক্ষ হাতে পিয়ানো বাজাচ্ছে। সুরটা করুণ, যেন কেউ ব্যথায় কাঁদছে। আমি অয়নকে ডাকলাম। ও প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু সুরটা যখন স্পষ্ট হলো ও টর্চ নিয়ে ঘর থেকে বেরোলো। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। হলের দরজাটা একটু ফাঁক করা, ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু বিদ্যুতের চমকানিতে মাঝে মাঝে আসবাবপত্রগুলো বিভৎস রকমভাবে দেখাচ্ছে। পিয়ানোর শব্দটা হঠাৎ থেমে গেল। আমরা ভেতরে ঢুকলাম। টর্চের আলোয় দেখলাম পিয়ানোর ঢাকনাটা খোলা, কিন্তু সেখানে কেউ নেই। অথচ পিয়ানোর উপর একটা তাজা রক্ত গোলাপ রাখা, যা থেকে তখনও পাপড়ি বেয়ে জল ঝরছে। হঠাৎ চিৎকার করে উঠলো, অর্ক উপরে তাকা। উপরে হলঘরের ঝাড়বাতির সাথে একটা সাদা কাপড় ঝুলছে। ভালো করে তাকাতেই দেখলাম ওটা কাপড় নয়, একজন ম্যাম সাহেব। তার পরনে ভিক্টোরিয়ান আমলের গাউন, কিন্তু গলার কাছে একটা গভীর কাটা দাগ, যেখান থেকে অনবরত কালো রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। আর তার চোখ নেই, শুধু দুটো গর্ত। সেই গর্ত দিয়ে সে আমাদের দিকে তাকিয়ে আছে। সে মুখ খুললো, কিন্তু কোনো কথা বেরোলো না, শুধু একটা আর্তনাদ, যা সরাসরি আমাদের মস্তিষ্কের ভিতরে প্রতিধ্বনিত হতে লাগলো। আমরা ভয়ে দৌড়ে উপরে চলে এলাম এবং নিজেদের ঘরে খেল দিলাম। সারা রাত বাইরে থেকে কেউ যেন নখ দিয়ে দরজা আঁচড়াতে লাগলো। সেই সাথে পিয়ানোর সুর আরো বিকট অট্টহাসি। সকালে আমরা শেরপা কাকাকে চেপে ধরলাম। তিনি আমাদের নিয়ে গেলেন বাংলোর পেছনে একটা পুরনো কবরের কাছে। সেখানে লেখা ছিল এলিজাবেথ ব্ল্যাকউড 1892। শেরপা কাকা বললেন, এই এলিজাবেথকে তার স্বামী এবং এক বাংলোর গোপন কুঠুরিতে বন্দি করে রেখে মেরে ফেলেছিল। তার দেহটা আজও বাংলোর নিচে কোনো এক কুঠুরিতে রয়ে গেছে, আর সে চায় কেউ তাকে সেখান থেকে মুক্তি দিক। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চলে যাব। কিন্তু বেরোয়ার সময় অয়ন খেয়াল করলো তার দামি ঘড়িটা নিচে ফেলে এসছে। ও একা নিচে গেল। 5 মিনিট পার হলো, 10 মিনিট পার হলো, অয়ন আর ফেরে না। আমি নিচে গিয়ে দেখলাম অয়ন পিয়ানোর সামনে বসে আছে, তার হাত দুটো পিয়ানোর ওপর, কিন্তু সে বাজাচ্ছে না। সে পাথরের মতো স্থির। আমি ওর কাঁধে হাত দিতেই ও ঘুরে তাকালো। ওর চোখ দুটো নেই, সেখানে শুধু দুটো কালো গর্ত, আর ওর গলার কাছে এলিজাবেথের মতো একটা গভীর কাটা দাগ ফুটে উঠেছে। সে অতি প্রাকৃত গলায় বলল, ও তো আমাদের সাথে রয়ে গেল, তুই কেন যাবি না? আমি আর দাঁড়িয়ে থাকিনি, পাগলের মতো দৌড়ে বাংলো থেকে বেরিয়ে মেন রোডে চলে আসি। পরদিন সকালে পুলিশ গিয়ে অয়নকে উদ্ধার করে। ও বেঁচে ছিল, কিন্তু ওর স্মৃতিশক্তি সম্পূর্ণ মুছে গেছে। ডাক্তাররা বলেন এটা শক থেকে হয়েছে, কিন্তু আমি জানি সেদিনটাতে কী ঘটেছিল। আজও আমি যখন পিয়ানোর সুর শুনি, আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মনে হয় এলিজাবেথ আজও সেই বাংলোর অন্ধকারে কাউকে খুঁজছে। এটাই ছিল ভাই আমার ঘটনা। অবশ্যই ঘটনাটার সাথে একটু যেমন রহস্য ছিল, একটু দুঃখ ছিল,
কারণ হচ্ছে গিয়া আপনার বন্ধু বা বড় ভাই যাই বলি না কেন, সে হচ্ছে গিয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন এই ঘটনাটা থেকে। সো আমাদের সাথে এরকম অনেক সময় হয়, অতি প্রাকৃত কিছু। সো এরকম অতি প্রাকৃত কিছু নিয়েই আমাদের ভয়ের জগৎ সাজানো হয়। আমাদের ভয়ের জগতে যদি আপনারা চান আপনাদের ঘটনাগুলো শেয়ার করা হোক, আপনাদের ঘটনা নিয়ে সাজানো হোক আমাদের পরবর্তী এপিসোড, তাহলে অবশ্যই আপনারা আপনাদের এই ঘটনাগুলো পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজু ফারহান 8 এবং আরেকটা পেজ আরজু জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আপনারা যদি চান আমাদের ইমেইল অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলো পাঠাবেন, সেটাও সম্ভব। আমাদের ইমেইল অ্যাড্রেসের ঠিকানাটি হলো mushfikurfarhansfans111@gmail.com। আর হচ্ছে গিয়ে আমাদের ভয়ের জগৎ অনুষ্ঠানটা আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভয়ের জগতে অনেক ভালো ভালো স্টোরি পাবো। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আরও ভালো ভালো স্টোরি নিয়ে যুক্ত থাকতে পারবো। আর হচ্ছে গিয়ে আমাদের এই ভয়ের জগৎ ছোটো ফ্যামিলিটা বড় হয়ে যাবে। সো সেই জন্য অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো সেটা জানতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। আর হচ্ছে গিয়ে আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আপনি আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।